সেই প্রশ্নটা করেছিলাম মিঠুনদার প্রতি একটা গভীর অনুরাগ থেকে, কারণ মিঠুনদার আমি ব্যাপক ফ্যান, অন্য অনেক ফ্যানদের মতো আমি ব্যাপক ফ্যান ছিলাম এই কারণে বললাম যে বাংলাদেশ নিয়ে নাকি তার আবেগ নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দল, যে কোনো দলের হয়ে তখন সেই দলের মুখপাত্র হয়ে যান এবং সেই দলের সুরে কথা বলেন, তাকে তখন সত্যিকার অর্থেই ভণ্ড মনে হয়। সো প্লিজ, আমি বলতে চাই একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ অনেক সম্প্রীতি, সহনশীলতা এবং সহ্য ক্ষমতার দেশ। প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা, সাদাসাদি কথায় স্বাগত জানাচ্ছি। কোন রকম ভূমিকা বা অন্যান্য কথা বাদ দিয়ে আমি সরাসরি আলোচনায় আসি। তিনটি বিষয় নিয়ে কথা বলবো আজকে। প্রথমে আসি দুই বাংলার এবং বলিউডের মেগাস্টার মিঠুন চক্রবর্তী। দেখুন, মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি জায়গা ছিল বলছি এই কারণে যে সম্প্রতি তিনি একটি পলিটিক্যাল ক্যাম্পেইনে বা পলিটিক্যাল একটি বক্তব্য দিতে গিয়ে উনি ঠিক তার তারকা সুলভ যে পরিচয় সেই লেবাসটির বাইরে কেন জানি বিজেপি নেতা হিসেবে কথা বলেছেন। এখন বিজেপি নেতা বা কংগ্রেস নেতা এইগুলোর সাথে তো বাংলাদেশের মানুষের কোনো ধরনের সম্পর্ক নাই, সম্পৃক্ততা নাই। যে সম্পর্কহীনতার গল্প, সেগুলো আসলে খুবই রাজনৈতিক। এখন কোন একটা আর্টিস্ট কিন্তু সার্বজনীন থাকেন বা অন্যায়ের জায়গায় বলেন যে এটা অন্যায় হচ্ছেন, কিন্তু কোনো কিছু না জেনে বা রেকটিফাইড কোনো বিষয় বা একেবারে সলভ কোনো বিষয় বা খুব প্রতিষ্ঠিত কোন বিষয়ের বাইরে যখন ভারতীয় মিডিয়াতেই একাধিক মিডিয়া খুব বলছেন যে মিথ্যে প্রোপাগান্ডায় ভর্তি হয়ে গিয়েছে এবং কিছু বিজেপি সমর্থিত কিছু মিডিয়া, কিছু চ্যানেলের উদ্ভটে যে ময়ূক টয়ুক যেসব মলম বিক্রেতা, এগুলো যখন নানা ধরনের প্রোপাগান্ডা তৈরি করছেন, সেগুলোর প্রতিবাদ এবং সেগুলো নিয়ে হাস্যরস কলকাতা সহ ভারতের বিভিন্ন চ্যানেলই করছেন যে এইসব প্রোপাগান্ডা ঠিক হচ্ছে না। ঠিক সেই সময় মিঠুন চক্রবর্তী, যিনি আসলে একজন অভিনেতা হিসেবে সার্বজনীন ছিলেন বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের অনেকগুলো দেশে, সেখানে তিনি একজন রাজনৈতিক নেতা সুরে কথা বললেন এবং রাজনৈতিক নেতার মুখ দিয়ে কথা বললেন। তিনি আর মিঠুন চক্রবর্তী রইলেন না। তারকাদের এই যে অধঃপতন, এই যে ক্ষমতার দাপটে যে কোনো দলে অন্তর্ভুক্ত হয়ে তার যে সার্বজনীন ভালোবাসা, সার্বজনীন গ্রহণযোগ্যতা যখন হারিয়ে ফেলেন, যখন এই যে নানান ন্যারেটিভে তার সেখান থেকে বেছে একটা সুবিধাজনক ন্যারেটিভ পকেটে পুরে তার রাজনৈতিক সম্পর্ক বা স্বার্থ হাসিল করার চেষ্টা করেন, সেটি কিন্তু আমাদের জন্য ভীষণ কষ্টের। কারণ ডিস্কো ডান্সার থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর একাধিক ছবি কে না দেখেছে, আমরা নিজেরা বড় হয়েছি তার ছবি দেখে। এবং বাংলাদেশে তিনি যখন শুটিং এসেছিলেন তখন আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম। সে সময় আমি একটা ইন্টারভিউতে প্রশ্ন করেছিলাম যে মিঠুনদা, আপনার যে ক্যারিশম্যাটিক অভিনয়, আপনার ফাইট ড্যান্সে যে পারঙ্গমতা, আপনার কাছে কি মনে হয়েছে যে অমিতাভ বচ্চনের সাথে আপনি ঠিক ফিল্ম পলিটিক্সে পেরে ওঠেননি? মিঠুনদা আমার এই প্রশ্ন শুনে প্রায় 1 মিনিট চুপ ছিলেন, মানে জার্ক খেয়েছেন যে এটা কি ধরনের প্রশ্ন, বা তিনি আসলে এই কথা এই ভেতরের জায়গাটা, কারণ তার যে ক্যারিয়ার বেনিফিট বা ক্যারিয়ার বেনিফিটের যে কনফ্লিক্ট তৈরি হয়ে আছে দীর্ঘ ক্যারিয়ারে, তিনি তো ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন। এনিওয়ে, সেই তর্কে যাব না। সেই প্রশ্নটা করেছিলাম মিঠুনদার প্রতি একটা গভীর অনুরাগ থেকে, কারণ মিঠুনদার আমি ব্যাপক ফ্যান, অন্য অনেক ফ্যানদের মতো আমি ব্যাপক ফ্যান ছিলাম এই কারণে বললাম যে বাংলাদেশ নিয়ে নাকি তার আবেগ নষ্ট হয়ে গেছে। ভাই, দীর্ঘদিন এই মানুষটা এত বছর ধরে একেবারে নিম্নবিত্ত থেকে আজকে এত সম্মান, আধিপত্য, অর্থকড়ি জমিয়ে যখন গ্লোবাল স্টার হয়েছেন, তখন কোথায় গ্লোবাল আউটলাইনে কথা বলবেন না, সিঙ্গেল লাইনে তার একটি হিন্দুত্ববাদী দল, যেটি মূলত এটি আমার কথা না, বিজেপি এক ধরনের রেসিস্ট দল হিসেবে খুবই প্রতিষ্ঠিত, সেই জায়গা থেকে তার ভোকাল হিসেবে কথা বলছেন যখন ছাত্র আন্দোলনে এত হত্যা, এত গণহত্যার পর সারা দেশে সারা বিশ্বে এটা নিয়ে নিন্দার ঝড়, নানান রকম গণমাধ্যমে এটা নিয়ে কথা উঠছে। ঠিক সে সময় তিনি একটা দলের পক্ষে হয়ে কথা বলেন, এটা খুবই দুঃখজনক। এবং এই যে শিল্পীতে বিভেদ, দেখেন, রাজনৈতিক দল, রাজনীতির খেলা বা যে পলাতক প্রধানমন্ত্রী দিল্লিতে আশ্রয় নিয়েছেন, এগুলো নিয়ে যেসব তর্ক আলোচনা, সেগুলো পলিটিক্যাল লিডারদের করতে দেন না, সেগুলো বেনিফিট, লুজিং ফ্যাক্টর ইত্যাদি তারা করতে দেন না, কারণ তারা তাদের
সাইকেল এটা। কিন্তু আমাদের শিল্পী সমাজ, কলাকুশলীরা যখন তাদের শিল্পী সত্তাকে মানে ডাস্টবিনে রেখে রাজনৈতিক দল, যে কোনো দলের হয়ে তখন সেই দলের মুখপাত্র হয়ে যান এবং সেই দলের সুরে কথা বলেন, তাকে তখন সত্যিকার অর্থেই ভণ্ড মনে হয়। সো প্লিজ, আমি বলতে চাই একজন বাংলাদেশী হিসেবে, বাংলাদেশ অনেক সম্প্রীতি, সহনশীলতা এবং সহ্য ক্ষমতার দেশ। এখানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই একসাথে খুব দারুণভাবে সময় কাটায়। একে অপরের কাছে নাগরিক হিসেবে আমার প্রতিবেশী ও যদি যে অর্থে অন্যায় যদি না করে থাকে, আমার ঘরে চুরি যদি না করে, তাহলে ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে কোনো সম্পর্ক তৈরি হয় না বা বিভেদ তৈরি হয় না। খুবই রেয়ার কেস, এবং সেই রেয়ার কেসগুলো তুলনায় ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে যে পরিমাণ মুভি হয়েছে, সেই মুভিগুলো দেখলে বোঝা যায় যে কি পরিমাণ দাঙ্গা চলে। এবং সেই দেশের একজন মেগাস্টার, আমাদের সবার প্রিয় মিঠুন দা যখন বলেন যে আবেগ তার নষ্ট হয়ে গেছে, এর চাইতে নিন্দার, চাইতে কষ্ট পাওয়ার কোনো কিছু ভাষা নেই। কারণ এই সম্পর্কগুলো ঠিক হবে আমার বিশ্বাস, কারণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের এই রূঢ় অবস্থান থাকবে না। সম্পর্কগুলো ঠিক হয়, রাজনৈতিক খেলা চলে, কিন্তু শিল্পী আপনি যখন শিল্প সত্তাটা হারায় ফেলে এরকম দলদাস হয়ে যান। আমরা কোট আনকোট দলদাস প্রক্রিয়ায় গত 15-16 বছরে দেখেছি কারাই হালুয়া রুটির ভাগ পেয়েছেন, এবং তখন তাদের ক্ষেত্রে যেমন আমরা দেশীয় শিল্পীদের দলদাস হওয়া দেখেছি, তেমনি গ্লোবাল সুপারস্টার তারকাদেরও এই ধরনের দলদাস হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক। এবং বলিউডের কোনো তারকাই আসলে এভাবে খুব একপেশে একটি রাজনৈতিক দলের হয়ে এভাবে স্টেটমেন্ট দেয়নি। মিঠুন চক্রবর্তী যেটি দিলেন, তা একজন ক্ষুদ্র সংস্কৃতি কর্মী হিসাবে এটির প্রতিবাদ জানাই। একজন শিল্পীর অবশ্যই রাজনৈতিক মতবাদ থাকতে পারে, রাজনীতি তিনি করতে পারেন, কিন্তু শিল্পী সত্তাটাকে বেঁচে ফেলে না। কারণ শিল্পী সত্তা অনেক বড় জিনিস, এবং গ্লোবাল আসপেক্টস নিয়ে যখন বিশ্ব রাজনীতি নিয়ে কেউ যদি কথা বলেন, তখন সেই ভাবনা থেকেই কথা বলা উচিত। যেটি সার্বজনীন হয়, সেটি দুঃখ প্রকাশ হলে সেভাবে কথা বলা উচিত, প্রতিবাদ হলে প্রতিবাদ করা উচিত। কিন্তু একজন বিদ্বেষী, বর্ণ বিদ্বেষী হিসাবে বা ধর্মবিদ্বেষী হিসাবে যখন কেউ কথা বলেন, তখন আসলে তাকে শিল্প বলে মাপতে কষ্ট হয়। আমি পক্ষ বিপক্ষ, রাজনৈতিক মতবাদ, হেনা তেনা এগুলো বিষয়ে যাচ্ছি না। প্রত্যেক ক্ষেত্রেই, শুধু মিঠুন চক্রবর্তী না, আমাদের দেশেও প্রত্যেক ক্ষেত্রেই যখন তার শিল্পসত্তার বাইরে ব্যারিয়ারে যখন ক্ষমতার আশ্রয়ে সেই কোনো একটা দলের হয়ে মাইকের মেন সাউন্ড পয়েন্ট হয়ে যান, তখন আসলে তাকে শিল্পী বলা যায় না। সো আমাদের দুই পক্ষে, দুই দেশেরই দেখেন আমাদের ফিল্মের মানে চরম বাজে অবস্থা। আমি কিছুদিন আগে যেহেতু সান ফ্রান্সিসকোতে আছি, এখানে প্রথমবারের মতো নেপালি ফিল্ম ফেস্টিভ্যাল হলো, এবং তারা যে কমিউনিটিতে এত ডেভেলপড, এবং আপনারা জানেন যে নেপালে কিন্তু শুধুমাত্র ট্যুরিজমকে কেন্দ্র করে, অর্থাৎ হিমালয়কে কেন্দ্র করে বিশ্বের সব বিখ্যাত নির্মাতা, ডকুমেন্টারি নির্মাতা, ক্রু, এডিটর, ক্যামেরা পার্সন, স্ক্রিপ্ট রাইটার সেখানে ঘুরতে যান, ফিল্মিং করেন, এবং সেগুলো ছবি রিলিজ দেওয়া হয়। হলিউড প্রোডাকশনে এ পর্যন্ত 31টি মুভি রিলিজ হয়েছে হিমালয় এবং নেপালকে কেন্দ্র করে। ছোট্ট একটা দেশ, পলিটিক্যাল ক্রাইসিস, অর্থনৈতিক অবস্থা, ভারতের সাথে বিদ্বেষের অবস্থা সব প্রায় একরকম, বাংলাদেশের মতোই প্রায়। কিন্তু বাংলাদেশের হিউম্যান রিসোর্স বিশাল, কিন্তু আমরা পিছায় থাকছি এই অর্থে যে আমরা এই যে কামড়ি, এই একজন আরেকজনকে উঠতে না দেয়, এগুলোর ভেতরে। তো তাদের 31টা মুভি হলিউড প্রোডাকশন থেকে বেরিয়ে গেছে, আমাদের একটা মুভি বের হয় নাই যেখানে হলিউড প্রোডাকশন কাজ করে। এবং একাডেমি অ্যাওয়ার্ডে 20টিরও বেশি মনোনয়ন এ পর্যন্ত বিভিন্ন ছবিতে পেয়েছে নেপালি ছবি। সো এগুলো আসলে ভাবা প্রয়োজন। আমাদের সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত আছে কক্সবাজারে, কিন্তু সেই সমুদ্র সৈকত নিয়ে আমরা সত্যিকার অর্থেই কি এটাকে বাংলাদেশের একটা ল্যান্ডমার্ক বা বাণিজ্যিক দারুণ একটা জায়গা, একটা খনি হিসাবে দেখি না তো। সন্ধ্যাবেলা ছিনতাইকারী ঘরে, সন্ধ্যাবেলা আপনি গার্লফ্রেন্ড বলেন, আপনার স্ত্রী বলেন, আপনার আত্মীয় স্বজন নিয়ে বলেন, হাঁটতে পারবেন না। এত দুর্নীতিগ্রস্ত গত অনেকগুলো বছর ধরেই হচ্ছে। সো এই জায়গাগুলো যদি আমরা না ভাবি, রিক্রিয়েশনের কোনো জায়গা নাই, এবং সেটাকে গ্লোবাল আসপেক্টসে আপনি, আমার সাথে অনেক বিদেশিদের কথা হচ্ছে, প্রবাসীদের কথা হচ্ছে, তখন তাকে বলতে পারি না যে এখানে পাশে ম্যালিবু বিচ, লস অ্যাঞ্জেলেসের চাইতে ছোট্ট বিচ বা রক আছে, কিন্তু বাংলাদেশে যান না, বিশাল দীর্ঘ সমুদ্র সৈকত, এত বড় লম্বা সমুদ্র সৈকত আপনি দেখতে পাবেন না। কারণ তারা এখন গ্লোবাল এই পৃথিবীতে, এই বিশ্বায়ন পৃথিবীতে সবাই তো জানে যে সিকিউরিটি সিস্টেম,
তার হসপিটালিটি, তার রিক্রিয়েশনের জায়গা, এগুলো যদি বাড়ান তাহলে সারা বিশ্বের সাথে যে মানে যোগাযোগ, কান ফিল্ম ফেস্টিভ্যাল কেন এত বড়? কারণ ওখানে গিয়ে একটা হাব তৈরি করা হয়েছে যা বিশ্বের সমস্ত নির্মাতা কলাকুশলীরা যাচ্ছেন। লাভটা হচ্ছে কার? ফ্রান্সের। ফরাসি ফ্রান্স দেশটাই এমন যে যেখানে শিল্পকর্মকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সেই কৌলিন্য ধরে রাখতে কান ফেস্টিভ্যালের মতো একটা জায়গা, একটা এলিমেন্টও কাজ করে। সেগুলো আসলে ভাবা দরকার। অনেক ছোট ছোট দেশ যখন অনেক সমৃদ্ধ হয়ে যায়, সিঙ্গাপুর একটুখানি একটা দেশ, একটুখানি কি সমৃদ্ধ আপনি চিন্তা করেন। মালয়েশিয়া একজন পাল্টাই দিছে, বলেন দুবাই মাত্র কয়েক বছর আগে গ্রাম ছিল। আমরা সত্যিকার অর্থে ভাবতে হবে এবং এসব শিল্পী নামের এসব কুলাঙ্গার যারা রয়েছেন, যারা বিদ্বেষ ছড়ান বিভিন্ন পলিটিক্যাল লিডারদের মতো, তাদেরকে বয়কট করতে হবে, দেশে হোক বিদেশে হোক। তারা শিল্পী না। শিল্পীরা সম্প্রীতি আর সমৃদ্ধির কথা বলবে। শিল্পীরা রাজনৈতিক টোনে কথা বলবে না, তাহলে সে শিল্পী হতে পারে না। সব ভালো থাকবেন। আমার মতামতগুলো জানালাম। আপনারা ভিন্ন ভিন্ন মতের হতে পারেন, বাট ভিন্ন মতগুলো প্রাসঙ্গিকভাবে আলোচনা করি আমরা, বাংলাদেশকে সাথে রেখে, বাংলাদেশকে আগলে রেখে। আল্লাহ হাফেজ।